আজকের লেকচারে আমরা শুরু করব ইফ এলস স্টেটমেন্ট কিভাবে লিখতে হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটাই কিন্তু আমরা শিখবো এই ভিডিও থেকে। উইথ দ্য প্র্যাকটিক্যাল কিন্তু আমরা ডিল করব এই গল্পটাকে নিয়ে। কিন্তু এর আগে একটা কথা বলে দিই, অলরেডি কিন্তু এর আগের লেকচারে আমরা কন্ডিশনাল যে স্টেটমেন্ট, ইফ অ্যান্ড এলস স্টেটমেন্টের জন্মগ্রহণ কোথা থেকে হয় এগুলোকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট কাকে বলে, তার ডিটেলস কেন দরকার, এর আগের ভিডিওতে আমি বলে রেখেছি এবং এই ভিডিওটার লিঙ্কটাও কিন্তু আমি এই প্লে লিস্টের বলতে পারো আমাদের এই আই বাটনে প্রোভাইড করে দেবো। উইথ দ্য প্লে লিস্ট দুটোই আমি কিন্তু এখানে প্রোভাইড করে দেবো আই বাটনে। তোমরা চাইলে এর আগের ভিডিওটা কন্ডিশনাল স্টেটমেন্ট, ইন্ট্রোডাকশন অফ কন্ডিশনাল স্টেটমেন্ট ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আইডিয়াটা একবার ক্লিয়ার করে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই এর ধরনের যে স্টেটমেন্টগুলো, যে ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট কেন আমাদের কাজে লাগছে, কি জন্য এটা আমাদের এসছে, এই জিনিসগুলো কিন্তু অলরেডি কিন্তু আমি এই লেকচারে আগের লেকচারটায় ধরে ধরে আমি বলে দিয়েছি। তো চলে আসি, শুরু করি। প্রথমে সিনট্যাক্সটাকে নিয়ে ডিল করব, তারপর আমরা একটা সুন্দর একটা প্র্যাকটিক্যালে জিনিসটাকে এক্সিকিউট করে দেখবো যে কিভাবে আমরা ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রামকে ডিসিশন নেওয়াতে সাহায্য করি। মেনলি আমি বলেছিলাম এর আগের লেকচারে, যারা দেখে এসছো, যে এই স্টেটমেন্টগুলো আমাদের মেনলি কি করে, প্রোগ্রামকে ডিসিশন নিতে আমাদের সাহায্য করে। এবং যদি আমাদের ডিসিশনের চয়েস, মানে ডিসিশন কথাটা মানে কি, তোমার যা ডিসিশন হবে তার বিনিময়ে দুখানা চয়েস তোমার কাছে অ্যাভেলেবেল আছে, নয় এটা নয় ওটা, এরকম ধরনের সমস্যাকে সমাধান করার জন্য কিন্তু ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট আছে, যেখানে তোমার এক্স্যাক্টলি দুটো চয়েস রয়েছে। তখন কিন্তু আমরা ইফ অ্যান্ড এবং এলস স্টেটমেন্ট দিয়ে এটাকে ফুলফিল করতে পারবো। এবং এটাও বলেছিলাম লাস্ট লেকচারে, দুটোর বেশি যখন চয়েস চলে আসে আমাদের কাছে, তখন আমরা এলস ইফ এই জিনিসটাকে ব্যবহার করতে হয়। এ কিন্তু সাহায্য করে, মানে এলসিফটা সাহায্য করে যখন আমাদের দুটোর বেশি চয়েস কিন্তু আমাদের কাছে থাকে। তো সেই সূত্রে আমরা প্রথমে সিনট্যাক্সটা দেখি ইফ অ্যান্ড এলসে, তাহলে জিনিসটাকে আমরা গ্রিপ আপ করতে পারবো। তো সিনট্যাক্সটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সিনট্যাক্সটা কি ডিল করাচ্ছে। তার মধ্যে প্রথমে আমরা লিখেছি ইফ, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা অলরেডি বলে দিয়েছি লাস্ট লেকচারে। এলস হচ্ছে একটা কিওয়ার্ড। তো ইফ এর পর আমাদের ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, দেখতে পাচ্ছ আমি এখানেও হাইলাইট করছি, তার মধ্যে আমরা কন্ডিশন দেবো। এই কন্ডিশন দেওয়ার গল্প এবার চলে আসলাম। অনেক লোকেরাই যারা ডাইরেক্টলি এখানে ধরে নাও এই ভিডিওটায় ডিল করছো কি করে ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট লিখে, ধরে নাও কন্ডিশনটা দেবো আমরা রিলেশনাল অপারেটর দিয়ে। আর যদি আমাদের এরকম গল্প হয় যে মোর দ্যান ওয়ান রিলেশনাল অপারেটর চলে এসে, তখন আমরা লজিক্যাল অপারেটর ইউজ করে ওগুলোকে জুড়তেও সাহায্য করতে পারি। তার মানে রিলেশনাল আর লজিক্যাল দুটোই তোমরা এই জায়গাটা ইউজ করতে পারো এই কন্ডিশন দেওয়ার জায়গায়। কন্ডিশনগুলো সবসময় কিন্তু আমাদের রিলেশনাল এবং লজিক্যাল। দেখো আমরা এটুকু জানি যে মোর দ্যান ওয়ান রিলেশনাল কন্ডিশনকে জয়েন করার জন্য আমাদের লজিক্যাল অপারেটর লাগে। তাহলে আমি এই দুটো ভিডিও, যারা এখনো কনসেপ্ট আইডিয়া নেই কত ধরনের রিলেশনাল অপারেটর আছে, কিভাবে লজিক্যাল অপারেটর কাজ করে, সেটারও কিন্তু আমি লিঙ্ক এই আই বাটনে প্রোভাইড করে দেবো। এই দুটো ভিডিওর লিঙ্কও স্পেশালি আমি আই বাটনে এই জায়গাটাই প্রোভাইড করে দেবো। তোমরা এখান থেকে ক্লিক করে যদি মনে হয় যে একটু সমস্যা আছে, এগুলো এখনো ভালোভাবে ক্লিয়ার হয়নি, ওখান থেকে গিয়ে তোমরা কিন্তু জিনিসটাকে ক্লিয়ার করে আসতে পারো। ধরে নিলাম তোমাদের কনসেপ্টটা এখানে খুব ভালো করে ক্লিয়ার রয়েছে। তাহলে এইবার কন্ডিশনের ব্যাপারে কথা বলবো। কন্ডিশন এখানে কি হতে পারে, সবসময় জানো যে রিলেশনাল এবং লজিক্যালের যে আউটপুট, অপারেটর আউটপুট ট্রু বা ফলস, যদি তোমাদের এই কন্ডিশনের আউটপুট ট্রু হয়, তাহলে ইফের এই যে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য বাউন্ডারি অফ ইফ, কি বললাম, এটা হচ্ছে ইফের বাউন্ডারি। এর মধ্যে আমাদের ওয়ার্কিং লিখি, মানে কি কাজ করবে আমরা ডিসিশন, মানে কি, এখানে যদি আমাদের ট্রু হয় তাহলে এই কাজটা আমাদের এক্সিকিউট হবে। যদি এই কন্ডিশন ফলস হয় তাহলে এলস পোর্শনে গিয়ে এলস এর ওয়ার্কিংটা আমাদের এক্সিকিউট হবে। এটাই দেখো ডিসিশন নিয়ে নিলাম। যদি তোমার এই ধরুন আমি হাইপোথেটিক্যাল কথা আমি এখান থেকে এক্সাম্পল দিলাম, যদি তোমার এজের ভ্যালু 18 এর থেকে বড় হয়, তাহলে যদি বড় হয় তাহলে আমি ট্রুতে ঢুকে লিখবো আমি এলিজিবল ফর ভোটিং, আর না হলে লিখবো হচ্ছে নট এলিজিবল ফর ভোটিং। কথাটা এইভাবে ভাবো। তাহলে কন্ডিশনের ভ্যালু যদি ট্রু হয় তাহলে ইফের ওয়ার্কিং এক্সিকিউট করব। আর যদি কন্ডিশনের এই যে কন্ডিশনের আউটপুট যদি ফলস হয়, তাহলে আমরা এলস এর ওয়ার্কিং এক্সিকিউট করব। ওয়ার্কিং কথাটার মানে তুমি এখানেই মেন যে কোডটা লিখবে সেটাকেই বলা হয় ওয়ার্কিং বলা হয়, ঠিক আছে। ওয়ার্কিং মানে অন্য কিছু হাতি ঘোড়া পালকি ভাববে না, জাস্ট তুমি এখানে যে লাইন অফ কোডগুলো লিখবে সেইগুলো এক্সিকিউট। দুটো ভাগ করে দিলাম, দুটো দেখো ডিসিশন নেওয়ার জায়গা চলে আসলো। তাহলে এই কন্ডিশনের ভিত্তিতে এই দুটো ভাগ চলে আসলো। তাহলে বুঝতে পারলে, নয় এই পোর্শনটা এক্সিকিউট হচ্ছে আর নালে এই পোর্শনটা এক্সিকিউট। এখানে তুমি যা লিখবে সেটা এক্সিকিউশন হবে, দুটো কিন্তু একসাথে হবে না।
কন্ডিশন যদি তোমার ট্রু হয় তাহলে এই পার্টটা হবে, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই পার্টটা, মানে দুটো ভাগ করে দিলাম। তাহলে এখানে এইভাবেই কিন্তু প্রোগ্রামকে আমরা ডিসিশন নেওয়া শেখাচ্ছি। আমাদের প্রোগ্রামেও আমরা যেরকম দৈনন্দিন জীবনেও আমরা ডিসিশন নিই, সেরকম প্রোগ্রামকে তুমি যখন প্রোগ্রাম বানাচ্ছ তখনও কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষমতা তাকে থাকতে হবে। তো সেই সূত্রে এখান থেকে সে কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়েই কিন্তু প্রোগ্রাম ডিসিশন নেওয়া শিখলো। যদি কন্ডিশনের ভ্যালু ট্রু হয় তাহলে এই সেগমেন্টটা এক্সিকিউট হবে, আর না হলে আমাদের এলসের সেগমেন্টটা এক্সিকিউট হবে। এটা কিন্তু বিষয় বৃত্তান্ত গল্প এখান থেকে। আর কন্ডিশনগুলো আমরা কিভাবে দেবো? বাই ইউজিং লজিক্যাল এবং রিলেশনাল অপারেটরের আমরা যুগলবন্দিতে আমরা এখানে কন্ডিশন দিতে পারি। আর এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো, ইফ আর এলস মানে তোমাদের কিন্তু সবসময় চয়েস দুটো। তাহলে এখানে চয়েস গল্পটা কি করে আসছে? এটা এই যে দেখতে পাচ্ছ, ইফ এর ওয়ার্কিং লিখেছো ধরুন এটা ফার্স্ট চয়েস, আর এলস এর ওয়ার্কিং হচ্ছে সেকেন্ড চয়েস। তাহলে কি বললাম বুঝতে পেরেছো? আমাদের যখন মানুষের জীবনে দুটো প্ল্যান থাকে, প্ল্যান এ প্ল্যান বি, ধরো না এরকম গল্প, এটা হচ্ছে তোমাদের প্ল্যান এ সেগমেন্ট বলে ধরে নাও, আর এটা তোমার প্ল্যান বি সেগমেন্ট, আর কোনো প্ল্যান নেই। যদি তখনই আমার প্ল্যান সি চলে আসবে তখন এইভাবে করলে হবে না, তখন আমাদের এলসিফকেও ঢোকাতে হবে এর মধ্যে। কি করে ঢোকাবো ওটা আমরা পরের লেকচারে ডিল করব, চিন্তার বিষয় নেই। বাট এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলাম যে আমাদের এরকম ধরনের আইডিয়া রাখতে হবে। যদি আমাদের দুটোই প্ল্যান থাকে, চয়েস দুটো থাকে, তখন আমরা ইফ আর এলস দিয়ে কিন্তু এক্সিকিউট করতে পারি। আরেকটা ছোট কথা বলবো এখান থেকে, খুব ইম্পর্টেন্ট কথা, যে এই যে ইফ আর এলসটা লিখলে তোমরা দেখলে আমরা যে লিখলাম বা জিনিসটা বুঝলে, আমরা কিন্তু ইফ কে উইদাউট এলসও লিখতে পারি। তোমরা বলবে কথাটার মানে কি? মানে শুধু ইফ লিখলাম এলস লিখলাম না, এরকমও গল্প হতে পারে যে আমাদের শুধু একটাই চয়েস আছে, তো আমি ইফে লিখলাম, যদি কন্ডিশন ফুলফিল করে তাহলে জিনিসটা করবো, মানে আমার চয়েস একটা। তখন আমাদের এলস সেগমেন্টটা না লিখলেও, এটা হচ্ছে এলস এর সেগমেন্ট, এলস সেগমেন্টটা না লিখলেও হয়। বাট কখনো এরকম হবে না যে তুমি এলস লিখেছো উইদাউট ইফ। এই জিনিসটা মাথায় রাখবে যে ইফ কিন্তু উইদাউট এলস হয়, এলস উইদাউট ইফ কোনোদিন হয় না। মানে শুধু তুমি এলস লিখলে, এলস কথাটার মানে কি? এইটা না হলে এইটা। বাংলা ভাষায় জিনিসটাকে ক্লিয়ার করো যে এইটা, এই দিক না যেতে পারলে আমি এই দিক যাবো, তো এই দিক না যেতে পারলে আমরা এই দিক যাবো। গল্পটা এরকম কথা, এইদিকে যাবো যদি এইদিক, কখন আমি ওইদিকে যাবো যখন এইদিক না যেতে পারলাম। আমি সাইন ধরো না, আমি কথা আমি কখন নট এলিজিবল ফর ভোটিং, যখন আমি ভোটিং এর জন্য এলিজিবল না, তাহলে প্ল্যান এ যদি না হয় তাহলে প্ল্যান বি তে যাবো। তো না হলে এটা কখনো আগে আসতে পারে? প্ল্যান এই নেই প্ল্যান বি তে যাচ্ছে, এরকম কখন হতে পারে? তার কখনোই হয় না। না, এটাই গল্প যে এলস কখনো ইফ ছাড়া তুমি লিখতে পারবে না, বাট তুমি ইফ লিখতে পারো এলস ছাড়া, এটা কিন্তু পসিবল। মানে শুধু তুমি ইফ লিখলে মানে আমার কোনো প্ল্যান বি নেই, এটাই করতে হবে, এটা এটা যদি হয় তাহলে এটা আমি পাবো, মানে আমি পড়াশোনা করলে রেজাল্ট ভালো হবে, কোনো প্ল্যান বি নেই কোনো। যেরকম পড়াশোনার ক্ষেত্রে কখনো প্ল্যান বি হয় না, তোমাকে ভালো করে পড়াশোনা করলেই তুমি নাম্বার ভালো পাবে, তোমার জীবনে চাকরি বাকরি ভালো পাবে। এই হচ্ছে বেসিক গল্প। সেরকমই গল্পটা মাথায় রেখে ভাবো যে ইফ তুমি লিখতে পারো, এলস নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বাট এলস কখনো ইফ কি ছাড়া তুমি লিখতে পারবে না। এল সবসময় ইফ এর সাথেই আসবে। এই হচ্ছে বেসিক গল্প। এখান থেকে মোটামুটি আশা করি এই যে কন্ডিশনাল যে স্টেটমেন্টের ইফ আর এলস কি করে লিখবো, আশা করি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটা প্র্যাকটিক্যাল স্ক্রিনে যাব, গিয়ে একটা প্রবলেম দেখবো। এটা যে আমরা যেটা বুঝলাম সেটা প্রবলেমে কি করে আমরা ফিট করাতে পারবো, এটা একবার বুঝলে তোমাদের জিনিসটা কিন্তু গ্রিপ আপ হয়ে যাবে। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, দেখতে পাচ্ছ অলরেডি একটা প্রবলেম করে রেখেছি। তার আগে একটা কথাই বলবো, যারা আমাদের এই চ্যানেলে নতুন, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা যদি এখান থেকে কোনো ইউজফুল ইনফরমেশন বা তোমরা যদি বুঝতে পারো ভিডিওটার কনসেপ্টটা খুব ভালো করে, ভিডিওটা একটি লাইক করে দেবেন, এবং কমেন্ট সেকশনে আমাদের প্লিজ জানিও তোমরা কোন কলেজ বা কোন ইউনিভার্সিটি থেকে তোমরা এই ভিডিওটা দেখছো, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের এই ভিডিওসগুলো কোথা থেকে তোমরা দেখো। তো এই হচ্ছে বেসিক ব্যাপারটা। এবার চলে আসি প্রবলেমে। আমরা যে দেখতে পাচ্ছ কি বলেছে, একটা প্রবলেম রেখেছি, রাইট আ প্রোগ্রাম, র‍্যাপ কথাটার মানে হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু চেক ওয়েদার আ পারসন ইজ এলিজিবল ফর ভোটিং অর নট, মানে ভোটিং এর জন্য এলিজিবল কিনা, এরকম একটা প্রবলেম তোমাকে দেওয়া রয়েছে। কিভাবে করব তার ধাপ ধাপ জিনিসগুলোকে দেখবো, মানে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা জিনিসটাকে অ্যানালিসিস করব। তাহলে বুঝতে পারবে যে কিরকম ভাবে আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টটাকে আমরা প্রোগ্রামে লিখতে পারি, সেটা আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমগুলো তার কিছু বলার নেই, এইগুলো নিয়ে কোনো কথা বলবো না। অলরেডি এর আগে যারা ভিডিও দেখে এসছো আমাদের প্লেলিস্টে মোটামুটি জানো যে এখানে হ্যাশ ইনক্লুড কেন ইউজ করছি, ইন্ট মেন, এগুলো আর কথা বলবো না। তারপর আমরা এখানে ইন্ট এজ বলে একটি ভেরিয়েবল, অবভিয়াসলি যে ইনপুটটা তো নিতে হবে, আদৌ এলিজিবল কি ভোটিং কিনা কি করে জানবো? এজ যদি ইনপুট না নিই তাহলে বুঝতে পারবো না। তাহলে আমরা বেসিক্যালি কি করলাম, এজটাকে ইনপুট নিলাম, এই দুটো লাইন লিখে এন্টার দ্য এজ,
আর স্ক্যানএফ দিয়ে অ্যাম্পারসেন্ট সাইন এজ লিখে, এই যে স্ক্যানএফ কি করে কাজ করে, প্রিন্টএফ কি করে কাজ করে, এগুলোর ভিডিও কিন্তু অলরেডি আমাদের প্লেলিস্টে আছে। যদি মনে হয় যে এই জিনিসগুলো বোঝোনি, কেন আমরা ওখানে পার্সেন্ট ডি লিখেছো স্যার, অ্যাম্পারসেন্ট কেন দিয়েছি, স্ক্যানএফের মধ্যে পার্সেন্ট ডি কেন দিয়েছি, এই জিনিসগুলো এখনো যদি আমরা বোঝোনি, আমাদের এই প্লেলিস্টে একবার ভিজিট করো, যেটা আই বাটনে অলরেডি দিয়ে দিয়েছি, জিনিসগুলো তোমরা বুঝে যাবে। এবার ধরে নিলাম যে আমাদের এজের ইনপুটটা চলে এসছে, মানে ইউজার আমাকে একটা ইনপুট দিয়েছে যেটা আমি এজ নামক একটি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছি। এবার কি করব, এইবারই হচ্ছে এই মেন গল্পটা। দেখো এখানে বলেছিলাম দুটোই চয়েস ছিল আমাদের কাছে। যদি তোমাদের এজের ভ্যালু যদি গ্রেটার দেন বা ইকুয়াল টু 18 হয়, তাহলে দেখো ইফ এর ব্র্যাকেট মানে এর ওয়ার্কিংটা এই জায়গাটা লেখা রয়েছে। এখানে লিখেছি প্রিন্ট এফ এলিজিবল ফর ভোটিং। যদি এজের ভ্যালু 18 থেকে বেশি বা ইকুয়াল হয় তাহলে সে এলিজিবল। এটাই যে ওয়ার্কিং, তুমি এখানে 1 লাইন লেখো, 10 লাইন লেখো, 15 লাইন লেখো, এটা তোমার পার্সোনাল ডিসিশন। বাট এখানে আমি জাস্ট বোঝানোর জন্য রেখেছি যে এটা হচ্ছে ইফ এর ওয়ার্কিং। যদি ফলস হয় তাহলে আমাদের এলস পোর্শনে গিয়ে এলস এর ওয়ার্কিং এক্সিকিউট হবে। এলস এর ওয়ার্কিং কি লেখা আছে, প্রিন্ট এফ নট এলিজিবল ফর ভোটিং। এবার তুমি যা দেবে, তোমরা যেভাবে জিনিসটাকে চালাবে, যে ইনপুটটা যেভাবে আসবে এজের মধ্যে, সেই হিসাবে এই প্রোগ্রাম ডিসিশন নিয়ে নেওয়া শিখে যাবে অটোমেটিক। যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ও সেই সেগমেন্টে গিয়ে সেটাকে এক্সিকিউট করাবে। তো চলো এটাকে একবার চালিয়ে আমরা দেখি জিনিসটা কি বলতে চেয়েছে। আমি এখানে ডিফারেন্ট টাইপ অফ ইনপুট দেবো। যে ধরো না এজের ভ্যালু প্রথমে 12 দিলাম, তো 12 দিলে কি হবে, নট এলিজিবল মানে এলস পোর্শনে যাবে। দেখো কি লেখা আছে, নট এলিজিবল ফর ভোটিং। দেখো এখানেই একটা খুব বিউটি। এবার যখনই আমি এখানে 18 বা 19 দেবো, তখনই কিন্তু দেখাবে এলিজিবল ফর ভোটিং, কেন প্রোগ্রাম কিন্তু ডিসিশন নিতে শিখে গেছে। এতদিন এর আগে অব্দি তোমরা যতটা পড়াশোনা করে এসছো এই প্লেলিস্টে, বা তোমরা যতটা জানতে, এখানে কিন্তু তোমরা কখনো ভেবেই দেখোনি যে প্রোগ্রামও এরকম ডিসিশন নিতে পারে। দেখো এখানে যখন আমি এজ দিলাম 19, তখনই আমরা দেখলাম কিন্তু এলিজিবল ফর ভোটিং। তাহলে সেই হিসাবেই ওরা ডিল করবে। 18-র কম যেগুলো থাকবে সেগুলোকে বলবে নট এলিজিবল, আর 18-র বেশি হয়ে গেলেই বলবে এলিজিবল। দুটো চয়েস ছিল বলে এখানে আমরা ইফ আর এলস ইউজ করেছি। এর পরের লেকচারে আমরা ডিল করব যে যদি 3খানা এরকম চয়েস হয়ে যায়, যদি ধরে নাও এটা আমাদের ক্লাস 10-এ যে মার্কস পেয়েছো তার ভিত্তিতে সায়েন্স, কমার্স আর আর্টস, ঠিক আছে, এরকম ধরনের যেখানে আমাদের মাল্টিপল দুটোর বেশি চয়েস চলে এসে, তখন আমরা কিভাবে ডিলটা করতে পারবো সেটা আমরা নেক্সট ভিডিও বা বলতে পারো লেকচারে আমরা এটাকে ডিল করব। তো আশা করি এখান থেকে তোমরা ইফ আর এলস এর বেসিক ওয়ার্কিং কি করে করতে হয়, কি করে সিনট্যাক্স লিখতে হয়, কি করে একটা প্রোগ্রাম এগুলো এমবেড করতে হয়, আশা করি কনসেপ্টগুলো আমি খুব ভালো করে তোমাদের ক্লিয়ার করতে পেরেছি।